তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি আলফ্রেড টেনিসনের কবিতা। লর্ড আলফ্রেড টেনিসনের 4টা মতো কবিতা রয়েছে থার্ড ইয়ারে ভিক্টোরিয়ান পোয়েট্রি কোর্সে। তো এখান থেকে আজকে আমরা পড়ব আলফ্রেড টেনিসনের কবিতা থেকে এনইউতে যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আসছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার যেগুলো আমাদের পরীক্ষার সামনে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রথমে আমরা 3টি পার্ট থেকে পার্ট সি টাচ করব, পার্ট সি পড়ব, কারণ আমরা যদি পার্ট এ বি সি পার্ট সি যদি পড়ি এই 3টা থেকে, তাহলে আমাদের পার্ট বি এবং পার্ট এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চন পড়া হয়ে যাবে। সেই সুবিধার্থে এক ডিলে দু পাখি মারতে আমরা পার্ট সি আগে অধ্যয়ন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্ট সি এর মধ্যে টোটাল এনইউতে আসা 8টা কোয়েশ্চন রয়েছে। তো 2022 সাল যারা পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থীদের জন্য 3টা 1 2 3 প্রথম সারির 3টা কোয়েশ্চন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা থেকে আশা করি 2টা বা 1টা অবশ্যই চলে আসার সম্ভাবনা রয়েছে। আমরা যেহেতু একটা সিকোয়েন্স ধরেছি, যেমন 1 নম্বরটা 12, 14, 18 সালে আসছে, তাহলে একটা জোর সাল আমরা মিলাতে পারতেছি। এরপরে 2 নম্বরটা 14, 16, এরপরে 3 নম্বরটা 12, 15, 18 একটু ব্যতিক্রম হয়েছে। তাহলে আমরা যদি প্রথম 3টা দেখি তাহলে একটা নয়তো 2টা পাবো, দুটা যদি না পাই কমপক্ষে একটা পাবো। তো এরপরে যদি বাকিগুলো থেকে আমরা আরও কয়েকটা দেখে নিই তাহলে আমরা এখান থেকে 2টাই পেয়ে যাব। তাহলে দেখি আজকে আমরা যেই প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে কি ফার্স্ট কোয়েশ্চেন পার্ট সি থেকে, এলুসিডেট দ্য ইউজ অফ মিথ অ্যান্ড লিজেন্ড ইন টেনিসনস পোয়েম। অর্থাৎ টেনিসনের কবিতা থেকে যতগুলো টেনিসন লিজেন্ড অ্যান্ড মিথ ইউজ করেছে সেগুলোকে ব্যাখ্যা করতে হবে। তো এর আগে আমরা জানি অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার মিথোলজি কি, লিজেন্ড কি, এগুলো আমাদের জানা আছে, বেসিক আইডিয়াটা রয়েছে। যাদের কবিতার সামারি জানা আছে তারা আজকে প্রশ্নটা খুব ভালো করে বুঝবেন। আর যদি কারো কবিতার সামারি জানা না থাকে তাহলে কবিতার সামারিটা আগে নিজে পড়ে নেবেন, নয়তো যে কোনো একটা চ্যানেল থেকে দেখে নেবেন, তারপরে আপনি এই প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝতে পারবেন। আর এই প্রশ্নের উত্তরটা বুঝতে হলে আপনাকে টেনিসনের 4টা কবিতা 4টা থেকে উত্তর করতে হবে, 4টাই ভালো করে সামারি বুঝতে হবে। আপনি একটা সামারি পড়ে এই কবিতাটা বুঝতে পারবেন না। এই কবিতার মানে 4টা থেকে যদি আপনি সামারি না পড়েন, আপনি একটা পড়লে বুঝে যাবে না। তাহলে 4টা সামারি পড়ে আপনাকে আজকের এই প্রশ্নটা বুঝতে হবে বা লিখতে হবে, পারফরমেন্স করতে হবে। তাহলে চলি আজকের আনসারে। Alfred Lord Tennyson composes the legends and myths to suit his purpose and thoughts in his poems. Alfred Tennyson composes রচনা করেছে দ্য লিজেন্ড অ্যান্ড মিথস, দুটা বিষয়, লিজেন্ড অ্যান্ড মিথস, মিথোলজি অ্যান্ড লিজেন্ড, কেমন? তো টু সুইট খাপ খাওয়াইতে, হিজ পারপাস অর্থাৎ মেলাতে তার উদ্দেশ্য, অ্যান্ড থটস চিন্তা ভাবনা, ইন হিজ পয়েমস তার কাব্যে, তার কবিতায়, অর্থাৎ তার কবিতায় তার চিন্তাধারা উদ্দেশ্য একটু খাপ খাওয়াই রচনা করতে তিনি গ্রিক লিজেন্ড অ্যান্ড মিথোলজি ইউজ করেছে, এগুলা ব্যবহার করেছে, এগুলাকে সাথে নিয়ে রচনা করেছে। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে লিজেন্ড কি, মিথোলজি কি, এগুলো ভাই আমরা সামনে বুঝবো, একটু ধৈর্য ধরেন। হি টেক্স ক্লাসিক্যাল স্টোরিজ, তিনি ক্লাসিক্যাল গল্পগুলো নিয়েছে, অ্যান্ড ব্লেন্ড মিক্সার করেছে ক্লাসিক্যাল অ্যান্ড মেডিয়েভাল লিজেন্ড, ক্লাসিক্যাল এবং মধ্যযুগীয় লিজেন্ড, ক্লাসিক্যাল লিজেন্ড এবং মধ্যযুগীয় লিজেন্ড দুটোটা মিক্সার করেছে উইথ মডার্ন থটস, আধুনিক মানুষ চিন্তা ভাবনা দিয়ে। অর্থাৎ তিনি ক্লাসিক্যাল মধ্যযুগীয় সব কিছু নিয়ে আধুনিক একটা রূপ দিয়েছে আলফ্রেড টেনিসন তার কবিতায়। এক্সাম্পল ক্যান বি ফাউন্ড ইন হিজ পোয়েম, এক্সাম্পল তার কবিতার মধ্যে পাওয়া যায় লক্সলে হল, ইনোনি, টিটোনাস, লুটাস সিটার্স। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, কবিতার শুরুতে লক্সলে হল, মিথ অ্যান্ড লিজেন্ড আর মেনশন ইন দ্য 8 and 9 লাইন্স ইন লক্সলে হল। লক্সলে হল কবিতায়, একটু মিউট করে রাখেন, আপনাদের সাউন্ডটা বেশি আসতেছে। লক্সলে হল কবিতায় আলফ্রেড টেনিসন লক্সলে হল কবিতার 8 এবং 9 নাম্বার লাইনে তিনি বলেছেন বা উল্লেখ করেছেন, মেনশন, ডিড আই লুক অ্যাট দ্য গ্রেট ওরিয়ন স্লোপিং slowly to the west, many a night I saw the players rising through the mellow shade. তো এটা যদি কেউ মুখস্থ রাখতে পারেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। মুখস্থ না পারলে
অ্যাভয়েড করে ফেলবেন, এটা নিয়ে টেনশন করা দরকার নাই, একেবারে মুখস্থ পারলে লিখতে পারলে ভালো হবে। এরকম একটু কি এটাকে ব্লু কালার বলে মনে হয়, ব্লু কালার দিয়ে দিলে যিনি খাতা কাটবে উনি একটু তার দৃষ্টি আকর্ষণ করবে আপনাকে বেশি নাম্বার দেওয়ার জন্য। তো আমরা জানি নাম্বার কম পাওয়া যায় ইংরেজিতে, সেই জন্য একটু বেশি নাম্বার পাওয়ার জন্য বিভিন্ন কার্টেসি অবলম্বন করতে হবে। দেয়ার ইজ এ রেফারেন্স টু ওরিয়েন অ্যান্ড প্লেটস। প্লেটস কেমন, প্লেটস, এখানে একটা ওরিয়েন এবং প্লেটসের একটা রেফারেন্স রয়েছে। ইন গ্রিক মিথোলজি, গ্রিক মিথোলজিতে, মিথোলজির বাংলা কি আপনাদের জানা আছে? পৌরাণিক কাহিনী, কেমন, পৌরাণিক কাহিনী। লাস্টে দেখেন একদম লাস্টের অর্থটা পৌরাণিক কাহিনী, কেমন, মিথোলজি। আচ্ছা, ইন গ্রিক মিথোলজি, গ্রিক পৌরাণিক কাহিনীতে ওরিয়েন ইজ এ জায়ান্ট। ওরিয়েন হচ্ছে একজন কি, দৈত্য দেবতা, কেমন, হু রিলেন্টলেসলি, যিনি খুব বেশি মানে অবিশ্রান্তভাবে, মানে বিশ্রাম না নিয়ে আর কি, নিরলসভাবে পারসুইট, পেছনে ঘুরতেছে, দ্য সেভেন প্লেয়ার্স, সেভেন প্লেয়ার্ডের। এখন সেভেন প্লেয়ার কি, একটু অ্যাপোজিটিভ আপনারা বুঝেন, কমার পরে যদি কোনো কিছুকে ব্যাখ্যা করে দেওয়া হয় ওটাকে অ্যাপোজিটিভ বলে। ডটার্স অব দ্য টিটান আল্টাস, টিটান আল্টাস নামক একজন দেবতার কন্যাদের পেছনে ঘুরতেছে, কেমন, টু র্যাপ, কেন, ভালো উদ্দেশ্যে না, এ লুচ্চে টাইপের ছিল, কেন ঘুরতেছে, টু র্যাপ করতে দেম তাদেরকে। তাহলে কে কাদের পেছনে ঘুরতেছে এখানে, ওরিয়েন নামক একজন দেবতা, হ্যাঁ, খুব নির্লসভাবে খেয়ে না খেয়ে ঘুরে যাচ্ছে সেভেন প্লেয়ার্স, 7টা কন্যার প্রতি, 7টা মেয়ের প্রতি, 7টা মেয়ের পেছনে ঘুরতেছে, যেই মেয়েগুলো হচ্ছে টিটান আল্টাসের। তো ঘুরতেছে কী উদ্দেশ্যে, ওদেরকে র্যাপ করবে। দ্য নেম অফ দ্য প্লেয়ার্স, অর্থাৎ সেভেন প্লেয়ার্সের নামগুলো হচ্ছে অয়ার, আলখাইনি, কেলেনো, এলেকট্রা, মায়া, ম্যারোফ, তারপরে অ্যাস্ট্রালোপ অ্যান্ড টাইগেট। টু সেভ দ্য সেভেন প্লেয়ার্স ফ্রম বিং র্যাপড বাই দ্য হান্টার ওরিয়েন, এই ওরিয়েন বদমাইশের হাত থেকে এই 7 প্লেয়ার্সকে, অর্থাৎ আপনার টিটান অ্যাটলাসের কন্যাদেরকে রক্ষা করার জন্য, রক্ষা করতে জিউস ট্রান্সফর্মড দ্যাম ইনটু এ স্টার, দেবরাজ জিউস অর্থাৎ দেবতাদের দেবতা, যিনি সব দেবতাদের কি রাজা, তিনি হচ্ছে জিউস, তিনি তাদেরকে তারাতে পরিণত করে দিলেন। আমরা একটা গল্প পড়েছিলাম মনে হয় স্কুলতে, 9, 10-এ, ইন্টারে, কে একজন বাবা স্বর্ণের প্রতি অনেক বেশি কি আকর্ষিত ছিল, মন স্বর্ণ বেশি চাইতো, এই জন্য সে আবার একটা আশীর্বাদ পেয়েছে, যা ধরে তা স্বর্ণ হয়ে যায়, তার মেয়েকে ধরছিল, মেয়ে স্বর্ণ হয়ে গেছে, এরকম একটা। তাহলে এখানে দেবতা জিউস টিটান আল্টাসের কন্যাকে রক্ষা করতে র্যাপ থেকে কিসে পরিণত করে দিল, স্টারে পরিণত করে দিল। ওরিয়ন, তাহলে এখানে কবি তো আলফ্রেড টেনিসন লক্সলে হলের মধ্যে এই টিটান, ওরিয়েন এবং 7 প্লেয়ার্স এগুলো এনে কি বোঝাতে চাইলো, এটা একটু আমাদেরকে বুঝিয়ে দিতে হবে হালকা করে। আমরা সবাই জানি এখানে ওরিয়েনকে আনছে, টিটানকে আনছে বা 7 প্লেয়ার্সকে আনছে, কিন্তু কেন, উদ্দেশ্যটা কী ছিল? তো কবি আসলে এদেরকে ক্যারেক্টার হিসেবে এনে, মিথোলজিগুলো এনে যে জিনিসটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে কি, ওরিয়েন মে বি কম্পেয়ার্ড, ওরিয়েনকে তুলনা করা হয়েছে অ্যাজ দ্য স্পিকার, স্পিকারকে এখানে কেন, ড্রামাটিক মনোলগকে, যিনি, এগুলো সবগুলো হচ্ছে ড্রামাটিক মনোলগ, এখানে যিনি স্পিকার তাকে কম্পেয়ার করা হয়েছে। হোয়াইল প্লেয়ার্স অ্যাজ এমি, যেখানে প্লেয়ার্স 7 ডটার্সকে কম্পেয়ার করা হয়েছে এমি হিসেবে। হিজ বিলাভড, অর্থাৎ স্পিকারের কি বলে, বিলাভ বলে আর কি। হার ফাদার, এখানে এমির বাবা গ্যাপ হার ম্যারেজ, বিয়ে দিয়ে দিছে, টু সামন এলস, হয়তো বা কারোর সাথে বিয়ে দিয়ে দিল। লাইক প্লেয়ার্সের মতো এমি ইজ আউট অফ রিচ টু দ্য স্পিকার, ওই স্পিকারের নেটওয়ার্কের বাইরে চলে গেছে কে, এমি। এখন ওদিকে আবার ওরিয়ন থেকে রক্ষা করার জন্য দেবরাজ 7 প্লেয়ার্সকে তারাই পরিণত করে দিল। এই জিনিসটা, এই মেথোলজিটা এই ড্রামাটিক মনোলগ লক্সলে হলের মধ্যে এনে একটা জিনিস কম্পেয়ার করলো যে এখানে ওই এমির বাবা তার প্রেমিকাকে, এমিকে
কিসে পরিণত বিয়ে দিয়ে দিল যেন এই স্পিকার তার ধারে কাছেও যেতে না পারে। কেমন? এটা হচ্ছে ওই মিথোলজির সাথে কম্পেয়ার করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বুঝেন তাদের জন্য আরেকটু ব্যাখ্যা রয়েছে। The Pleiades and the Hunters Orions. In Greek mythology, the Pleiades were 7 daughters of the Titan Atlas. Orion relentlessly pursued Pleiades, Titan Altus, therefore unable to protect his daughters. এখানে টিটান আল্টাস যখন তার মেয়েদেরকে রক্ষা করতে পারতেছে না, টু সেভ দ্য সিস্টার অর্থাৎ তাদেরকে ওই ডটারগুলোকে সব বোনকে রক্ষা করার জন্য ফ্রম বিং র্যাপড বাই হান্টার ওরিয়ান, জিউস ট্রান্সফর্ম দেম ইনটু স্টার। এই অপশনটা যারা বুঝেন নাই তাদের জন্য দেওয়া, আর পরীক্ষাতে এটা আপনি স্কিপ করতে পারেন। ঠিক আছে? এরপরে ওরিয়ন বলতে আপনি যদি এখনও না বুঝেন, প্লেয়ার্স বলতে এখন না বুঝেন, তাদের জন্য আরেকটু ব্যাখ্যা। ইন গ্রিক মিথোলজি এ জায়ান্ট ভেরি হ্যান্ডসাম হান্টার হু রিলেন্টলেসলি পারসুইট প্লেয়ার্স। একই তত্ত্ব আবার দেওয়া হয়েছে ব্রিফ কোয়েশ্চেনের জন্য। এই আমি বলে দিচ্ছি, এই তত্ত্বটা আপনারা স্কিপ করতে পারবেন মেইন পরীক্ষাতে, কারণ এই কথাগুলো ওখানে বারবার বলা হয়েছে, রিডেন্ডেন্সি হয়ে যাচ্ছে। তবে যাদের উদ্দেশ্যে উত্তর লম্বা করবেন তারা রাখতে পারেন। Pleiades কারা? In Greek mythology, the 7 daughters of Titan Atlas and the Oceanid Pleion, Maya, Electra, Tygate, এগুলো মানে ওই 7 ডটার্সের নামগুলো। কেমন? এগুলো আগে দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হয়েছে। তো লম্বা করতে চাইলে এভাবেই লম্বা করবেন, কারণ এগুলো ছাড়া এখানে আর তত্ত্ব নেই লম্বা করার। এরপরে দ্য পোয়েম ইনুনি। কেমন? তো এখানে দ্য পোয়েম একটা ইনুনি শব্দ রয়েছে। তাহলে ইনুনি একটা কবিতা রয়েছে, আমরা জানি ইনুনি একজন দুঃখিনী। কেমন? ইনুনি একজন দুঃখিনী। ইনুনি ইজ এ গ্রিক নেম। ইনুনি হচ্ছে একজন গ্রিক জলপরী, নেম তো জলপরী, অ্যান্ড ডটার অফ দ্য রিভার গডস ক্যাপ্রেইন অ্যান্ড মাউন্ট এডা। রিভার গড নদীর দেবতা ক্যাপ্রেইন এবং মাউন্ট এডার কন্যা। কেমন? শি ম্যাট লিজেন্ডারি ক্যারেক্টার প্যারিস অফ দ্য সিটি অফ ট্রয়। এখানে ইনুনি হচ্ছে কি ইমোর্টাল গডের কন্যা, আর প্যারিস হচ্ছে কি মোর্টাল ম্যান, হিউম্যান। শি ম্যাট দ্য লিজেন্ডারি ক্যারেক্টার হচ্ছে প্যারিসের সাথে সিটি অফ ট্রয়, প্যারিস অফ দ্য সিটি অফ ট্রয়। এখানে প্যারিস হচ্ছে প্রিন্স। কেমন? সিটি অফ ট্রয়, আপনার ট্রয় নগরীর প্রিন্সের সাথে তার দেখা হয়। দ্য টু ওয়ার ম্যারিজ, এই দুজনের বিয়ে হয়েছিল। অ্যান্ড এনজয়েড দেয়ার হ্যাপি লাইফ আনটিল প্যারিস বয়াস টু দ্য স্পার্টার উদ্দেশ্যে যাওয়ার আগ পর্যন্ত তারা তাদের সুখী দাম্পত্য জীবন, কলহমুক্ত, থার্ড পার্সন মুক্ত, তারা খুব সুন্দরভাবে যাচ্ছিল। হোয়ার হি মেট হেলেন ওয়াইফ অফ মেনালাস। সমস্যাটা হয়ে যায় স্পার্টাতে গিয়ে, স্পার্টার মধ্যে যাওয়ার পরে যখন হেলেনের সাথে তার দেখা হয়, মেনালাসের ওয়াইফ, শি অ্যালফড উইথ প্যারিস। শি অর্থাৎ এখানে তাকে ভুলাই বালাই স্যাডিউস করে প্যারিস তাকে কি নিয়ে আসতে বাধ্য হলো, নিয়ে আসলো, সে পালিয়ে আসলো। ইট কজ দ্য ট্রোজান ওয়ার ডিপিক্টেড ইন হোমার্স ইলিয়াড। বিখ্যাত মহাকাব্য হোমারের ইলিয়াডে ট্রোজান ওয়ারে এটি কি বর্ণনা করা হয়েছে। ইন দ্য পোয়েম আফটার বিং ডিসার্টেড বাই প্যারিস, ইনুনি স্টার্ট টু কমপ্লেন টু হার মাদার এগেনস্ট হিম। এখানে প্রিন্স প্যারিস থেকে বিচ্ছিন্ন হয়ে ইনুনি তার মাকে এটা কমপ্লেন দেয়। তার মা একজন দেবতা ছিল, দেবী ছিল। অ্যানাদার মিথোলিক্যাল ফিগার প্যালাস, গডেস অফ ওয়াইজডম, ইজ ফাউন্ড ইন দ্য পোয়েম। এখানে অন্য একটি ক্যারেক্টার, সেটা হচ্ছে প্যালাস, জ্ঞান বিজ্ঞানের দেবী। তার ক্যারেক্টারটা এই কবিতায় পাওয়া যায়। তিনি শি কনজুলস ইনুনি উইথ এ উইটি স্টেটমেন্ট, একটা খুব ভালো সুন্দর কথা বলে তাকে একটু সান্ত্বনা দেয়। দেয়ার আর অলসো রেফারেন্স টু হেরা অ্যান্ড আফ্রোদিতি। এখানে আরও কার রেফারেন্স রয়েছে? হেরা অ্যান্ড আফ্রোদিতির
ক্যারেক্টার রয়েছে, রেফারেন্স রয়েছে। এখন ইনুনি কবিতায় খুব সুন্দর একটা আপনার ওই অ্যাপল অফ ডিসকর্ডের একটা ঘটনা আছে, অ্যাপল অফ ডিসকর্ড, হ্যাঁ, বিবাদের বিষয়। আমরা বিভীষণের প্রতি মেঘনাবধ, ঘরের শত্রু বিভীষণ, এই প্রবাদ বাক্য কোথা থেকে আসছে? রাম রাবণের যুদ্ধ থেকে আসছে। এরপরে মঘের মুল্লুক, এই প্রবাদ বাক্য কোথা থেকে আসছে? এই যে মায়ানমারের মানুষ যে এত হিংস্র মগরা, ওখান থেকে আসছে। এভাবে এক একটা প্রবাদ বাক্যের উৎপত্তি এক এক জায়গা স্থান বেঁধে রয়েছে। ঠিক এখানে অ্যাপল অফ ডিসকর্ড, বিবাদের বিষয়, একটা প্রজ্ঞাপ, একটা মানে প্রবাদ, এটার উৎপত্তি হচ্ছে আপনার এই ইনুনি বা হোমারের ইলিয়াড বা প্যারিস এবং ইনুনির সমস্যা থেকে। এই সমস্যার মূল সমস্যা ছিল যে আরও একটা সমস্যা, যেটা আমি শর্ট কোয়েশনে বলবো, এখানে বলবো না, কারণ এখানে সংক্ষিপ্তভাবে বলতে হবে, কারণ প্রত্যেকটা কবিতা থেকে এখানে কী আনতে হবে? মিথোলজি অ্যান্ড লিজেন্ডারি বিষয়গুলো নিয়ে আসতে হবে। এই জন্য আপাতত এতটুকু এখানে। এরপরে নেক্সট তিতুনাস। আমরা জানি তিতুনাস একটা কবিতা রয়েছে। তিতুনাস কে? ইজ দ্য লিজেন্ডারি ক্যারেক্টার হু ফেল ইন লাভ উইথ অরোরা। এ আর এক শয়তান তিতুনাস। এ একজন মানুষ হয়ে কার সাথে প্রেমে পড়ে গেল? মানে অরোরা, একজন দেবীর সাথে, বুঝছেন তো? গডেস অফ ডাউন, ভুরেল দেবী, কেমন? ওই ভুর, দৌলকুলো ওই ভুরেল দেবী, কেমন? অ্যাকর্ডিং টু দ্য হোমারিক হিম টু আফ্রোদিতি। তারপরে এখানে এই লাইনটা একটু আপনারা বাদ দিতে পারি, এটা এখানে মিনিংলেস, অপ্রাসঙ্গিক হয়ে যায়। আচ্ছা, না বাদ দিয়ে যায়। আচ্ছা, হোয়েন অরোরা আস্কস জিউস টু গ্র্যান্ট টিটুনাস ইটার্নাল লাইফ। তো এখানে হচ্ছে টিটুনাস অরোরার প্রেমে যেহেতু হাবুডুবু কাচ্ছে, তখন টিটুনাস তো একদিন মারা যাবে, কিন্তু অরোরা তো আর মারা যাবে না। তো এখন আবদার করে, একটু শখ করে, তারে বলল, ওগো আমার একটু, তুমি তোমার দেবতা রাজাদের কাছে একটু তোমাদের মতো করে দাও না আমারে, মানে আজীবন বেঁচে থাকবো, আজীবন সুখ শান্তি। হ্যাঁ, তো এখন অরোরারও ভালোবাসার কমতি ছিল না এখানে, তো সেও কিন্তু পরিপূর্ণ ভালোবাসে। তো সেই জন্য তাদের জিওস দেবরাজের কাছে গিয়ে মানে প্রার্থনা জানালো, হে মহান দেবরাজ, আমি হাজির হয়েছি আপনার অমুকের অমুকের কন্যা, কেমন? তো আমি চাই টিটুনাসকে আপনি অমরত্ব দেন, ইটার্নাল লাইফ দেন। তো দ্য গড কনসেন্টেড, অ্যালুট, অর্থাৎ জিউস এটা কি করে দিল? অনুমতি দিয়ে দিল, হ্যাঁ তুমি আর মরবা না। আমিও যদি এরকম একটা গড হয়ে যেতাম, বাট হওয়ার সম্ভাবনা খুবই নাই। বাট অরোরা ফরগেট টু আস্ক অলসো ফর ইটার্নাল ইয়থ। অরোরা কিন্তু তার কাছে ইটার্নাল লাইফ চাইছে, কিন্তু ভুলে গেছে কি? যৌবন চাইতে, কেমন? অরোরা ফরগেট টু আস্ক অলসো ফর ইটার্নাল ইয়থ, হ্যাঁ, যৌবন চাইতে ভুলে গেছে। সো হার হাজব্যান্ড গ্রি ওল্ড, এ তো বয়স্ক হয়ে যাচ্ছে, অ্যান্ড উইটেন্ড, কুস্কো শুকিয়ে যাচ্ছে। আমাদের বয়স্ক মানুষ কথা বলতে কি না, শুকিয়ে যায়, উস্কো কুস্কো হয়ে যায়। হ্যাঁ, ইন দ্য পয়েম, এই কবিতায়, টিটুনাস টেনিসন্স পোর্ট্রেস দ্য স্টোরি অফ সিগনিফিক্যান্ট অফ ব্লেজিং অফ ডেট। অর্থাৎ এই কবিতাতে, টিটুনাস কবিতায় শুধুমাত্র একটা বিষয় তিনি বোঝাতে চেয়েছে গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে কি? মৃত্যু আমাদের জন্য আশীর্বাদ। সুতরাং আজকে থেকে আপনাদের প্রতিবেশী বা আলা প্রতিবেশী কেউ মারলে কান্না করার দরকার নেই, এটা আমাদের জন্য আশীর্বাদ। কারণ আমার দাদার যদি বেঁচে থাকতো, তাহলে আমাদের ঘরে জায়গা হইতো না। এই জন্য কি, মৃত্যু আমাদের জন্য আশীর্বাদ। দ্য পয়েম লোটাস ইটার্স, এরপরে আরেকটা তার বিখ্যাত কবিতা আছে লোটাস ইটার্স। হ্যাঁ, তো লোটাস ইটার্স ডিলস উইথ দ্য স্টোরি অফ গ্রিক মিথোলজি। একটা বিখ্যাত গ্রিক মিথোলজির একটা গল্পের সাথে এটা কি করে মিলে, মানে সাদৃশ্যতা রাখে বা ডিলস করে। ইন গ্রিক মিথোলজি, লোটাস ইটার্স ইজ ওয়ান অফ ট্রাইবস এনকাউন্টার্ড বাই গ্রিক হিরো ওডেসিয়াস ডিউরিং হিজ রিটার্ন ফ্রম ট্রয়। গ্রিক যোদ্ধারা যখন ট্রয় নগরীর থেকে যুদ্ধ শেষে ঘরে ফিরছিল, গ্রিকে ফিরছিল, ফেরার পথে তারা পথ বুলিয়ে একটা দ্বীপে চলে যায়। যেই দ্বীপের মধ্যে কিছু কিছু মানে প্রাকৃতিক মানব রয়েছে, যেখানে তারা ওই দ্বীপের মানে ফল মূল লোটাস খেয়ে বেঁচে থাকে, পাতা ফুল লতা এগুলো খেয়ে বেঁচে থাকে।
তো ওদের কোনো কাজ কাম নাই, এগুলা খেয়ে ওই আমাদের দিকে দুষ্ট পানিকালে যেরকম মানে সব কিছু ভুলে যায়, মানে সব কিছু ভাল লাগে, এই যেদিকে দেখে সেদিকে ভাল লাগে, এই টাইপের মানে একটু নেশা জাতীয় টাইপের। তো এখানেই তো ভুলে ভালে কী করছে, গ্রিক যোদ্ধারা ওই দ্বীপে পৌঁছে গেছে। তো ওই দিকে পৌঁছে যাওয়ার পর ওই লোটাস ইটার্স বাসিন্দারা তাদেরকে স্বাগত জানায়, এসো এসো, তোমাদের স্বাগত জানায়, নবীনদের স্বাগত জানাইছে ওই দ্বীপে। তো স্বাগত জানিয়ে ওখানে কিও তো ওদের লোটাস ইটার্সগুলো খেয়ে ফেলছে। তাই খাওয়ার পর থেকে ওরা ওখানে এমনভাবে শুয়ে পড়ছে যে আর ওঠে না। কেমন, অত অনেক দিন যুদ্ধ করেছি, আর নয় আমি এখানেই থেকে যাব, আমার আর বউ বাচ্চা দরকার নেই, ঠিক আছে। এই জন্য ওখানেই থেকে যেতে তারা নিয়ত করে ফেলেছে। তো দ্য লোকাল ইনহেবিটেন্টস ইনভাইটেড ওডিসিয়াস স্কাউট, ওডিসিয়াস দলদেরকে স্থানীয় লুটাস ইটাসরা আমন্ত্রণ করে টু ইট অফ দ্য মিস্টেরিয়াস প্ল্যান্ট হ্যাভিং দ্য পাওয়ার অফ ফরগেটফুলনেস, সব কিছু ভুলে যাওয়ার এরকম এরকম পাওয়ার সম্মিলিত মিস্টেরিয়াস রহস্যপূর্ণ প্ল্যান্ট, চারা গাছ বলেন, ফল মূল, লোটাস ইটাসকে বোঝাচ্ছে প্ল্যান্ট বলে, এগুলো খাওয়ার জন্য তারা কী করে ইনভাইট করে। দ্য ফিলোসফি অফ inaction of the central theme, either it is Tennyson's point of view or not, his technical craftsmanship makes the style suit the content in the poem. তো এখানে হচ্ছে এই আমাদের ফিলোসফি দরকার নাই আপাতত, এটা হচ্ছে পড়লে বাকিগুলো ভুলে যাবেন। আমাদের কথা হচ্ছে এখানে লিজেন্ডারি মিথ উল্লেখ করা, আমরা উল্লেখ করে দিছি, বাকিটা কাটা দিলাম। তো লোটাস ইটার্স কথা হচ্ছে এটা। এখন এখানে একটু বেসিক কথা বলবো আমি। গ্রিক যুদ্ধটা হয়েছিল 20 বছর। আমরা ইউলিসিস একটা কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, তো সবগুলো কিন্তু হোমারের ইলিয়াড থেকে নেওয়া। আপনি যদি ফার্স্ট ইয়ারে, আমিও যদি হোমারের ইলিয়াডটা পড়ে ফেলতাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, কোনো ইয়ারে সমস্যা হতো না। তো এগুলো যদি ফার্স্ট ইয়ারে কোনো একটা ছেলেকে আপনি বুদ্ধি দেন, তুমি হোমারের ইলিয়াডটা পড়ে নাও, তোমার আর কোনো সমস্যা হবে না, তখন এই বুদ্ধিটা যদি আমি পাইতাম আমার আর কষ্ট হইতো না। কেমন, এগুলো একটা কবিতা থেকে, ওই হোমারের কবিতা থেকে সব কবিতাগুলো নেওয়া হয়েছে, ছোটো ছোটো আকারে লেখা হচ্ছে। তো গ্রিক যোদ্ধারা, গ্রিক এবং ট্রয়নগরীর যুদ্ধ, এটা হচ্ছে কি অনেক বেশি ক্লাস, অনেক বেশি লিজেন্ডারি। এটা 20 বছর যুদ্ধ হয়েছিল, 10 বছর তারা যুদ্ধ করেছে। তো আর 10 বছর যুদ্ধক্ষেত্র থেকে তারা গ্রিকই যেতে সময় লেগেছে। তো কেন 10 বছর সময় লাগবে ওই ট্রয় নগরী থেকে গ্রিকে যেতে? হ্যাঁ, ওরা ট্রয় নগরীতে যুদ্ধে যখন ট্রয়বাসীরা হেরে যায়, তখন ট্রয়বাসীদের যতগুলো দেবতা দেবীদের ঘর বাড়ি মূর্তি ছিল সবগুলো ভেঙে ফেলছে। তো ওখানে যেগুলো দেবী ছিল, দেবতা ছিল, ওদেরকে ওই দেবীগুলো তাদেরকে অভিশাপ দেয়। তো অভিশাপের ফলে ইউলিসিস বলেন, উডিসিস বলেন, এই হিরোগুলো পথ ভুলে যায়, ভুলে ওই লোটাস ইটার্স দ্বীপের মধ্যে পৌঁছে যায়। কেমন, তো ইভেন আপনারা যারা ইউলিসিস পড়েছেন, ইউলিসিস যখন তার নিজের বাড়িতে যায়, তখন ইউলিসিসের যেটা ওয়াইফ ছিল, বউ ছিল, ওটারে বিয়ে করার জন্য 200 জন রাজপুত্র আসছে, মানে রানীরে বিয়ে করবে। ইউলিসিস তো মারা গেছে যুদ্ধে, এই ঘোষণার মানে আসে নাই, না আসলেও তারা কি মানে বিয়ে করার জন্য সারিবদ্ধভাবে রয়েছে। তখন 20 বছর পরে যখন ইউলিসিস ফিরে আসে গ্রিকে, দেখতে তার প্যালেসের আশেপাশে 200 জন রাজপুত্র তার বউকে বিয়ে করবে। এখন গ্রিকবাসীদের মধ্যে ইউলিসিসকে কাউকে চিনে নাই, অর্থাৎ ইউলিসিস যে রাজা ছিল বা রাজপুত্র প্রিন্স ছিল, কেউ চিনে নাই। তো শুধুমাত্র ইউলিসিসের একটা পালিত কুকুর ছিল, এ চিনেছে, আর ইউলিসিসের বউ চিনেছিল, এ দুজনেই চিনেছে। তারপরে ইউলিসিস আবার 20 বছর যুদ্ধ করে আবার ঘরে গিয়ে যুদ্ধ করতে হয়েছে ও 200 জন রাজপুত্রের সাথে। তোরা যা বেটা, এটা আমার বউ, ঠিক আছে, এই সমস্ত ওদের সাথে আবার মারামারি করি, কোনো রকম নিজের বউটাকে রক্ষা করেছে। তো নিজের বউকে রক্ষা করেও তার শান্তি লাগে নাই। ইউলিসিস কবিতায়, ও তো আমি একজন যোদ্ধা, আমি কি এখানে একটা সুন্দরী রমণী নিয়ে বসে থাকবো নাকি, আমাকে তো অলওয়েজ যুদ্ধ করতে হবে। এই ইউলিসিস কবিতায় এগুলাই বলেছিল। কেমন, আমি কি কিন্তু বসে থাকবো? ব্যালেন মানে অনুর্বর জীবন নিয়ে। এই যারা ফার্স্ট ইয়ার ভালো করে পড়ছেন তাদের এখন মনে পড়তেছে একটু একটু, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দাস এভাবে আমার ঘরে আমাকে এই সময় কল দেয়, আমার মাথা খারাপ হয়ে যায়। Thus, Tennyson's treatment of myth and old legends is unique. এভাবে টেনিসনের মিথ এবং ওল্ড লিজেন্ডগুলো হচ্ছে কি অনন্যভাবে এখানে কি উপস্থাপন করা হয়েছে। He does not change the basic facts with them. He creates super best poetry. তারপরে he brightens it,
একটু এস যোগ হবে। হি ব্রাইটেন দ্য ফার্স্ট টু লাইট দ্য প্রেজেন্ট। সে অতীতকে এত বেশি আলো দিয়েছে যাতে বর্তমানটা কি হয়, আলোকিত হয়। কেমন? আশা করি আপনারা প্রশ্নটি উপভোগ করেছেন। তাহলে মূল কথা হচ্ছে, টেনিসন তার কবিতার মধ্যে যতগুলো মিথোলজি এবং লিজেন্ডারি কাহিনীর ক্যারেক্টার নিয়ে এসেছে সবগুলোকে আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে আমরা প্রত্যেক কবিতায় মিথোলজি এবং লিজেন্ড বিষয় পেয়েছি, এগুলো নিয়ে আসছি। আশা করি আপনারা প্রশ্নটা উপভোগ করেছেন। কেমন? এরপর আমরা অন্য একটি প্রশ্নে যাব, একটু